নাই। তার কারণ উনি হচ্ছে শেখ রহমান দেওয়া আওয়ামী লীগ মন্ত্রী, ওই জন্য আমার চাকরি চলে গেল। খারাপ তো কোনো ক্লিয়ারই নেই আমাদের সাথে, ওখান থেকে শুনলাম খারাপ চাকরি নাই। কিন্তু মাননীয় প্রধান আমার প্রশ্ন, কেন হবে? কেন হবে? এটা কেন হবে? আপনারা কি আমাদের সেনাবাহিনীকে কি ইনস্টিটিউশন করে ফেলছেন? আওয়ামী লীগ আর বিএনপি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এসিতে চাকরি করেছি, বিডিএফ চাকরি করেছি, অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো। কি অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে, সেজন্য অফিসার নট ক্লিয়ার। ওর সাথে অফিসারের কি সম্পর্ক? যখন বিএনপি পাওয়ারে থাকে তখন আবার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার, তখন আবার আসে আর এক অফিসার তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য নট সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা। আমি শেষ বলবো, হয়তো আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে, ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল। এখানে আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার 3 জন সংসদ সদস্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিল, তার মধ্যে সর্বপ্রথম তিনি ভেতরে গিয়েছিলেন। একটু বলতে দাও, তিনি যে কাজ করেছেন তাকে বলতে হবে। কিন্তু আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা উনি ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পরে উনি আমাদের নাম নিয়ে ওনাদের সাথে নেগোসিয়েশন করে ফার্স্ট 10 জন অফিসারকে বের করেছেন, যে গ্রুপে আমি ছিলাম। যেহেতু আমি পরে অ্যারেস্ট ঘটনায় এসেছিলাম, তখন আমি বেরোনোর সময় ওই গ্রুপের সাথে বেরিয়েছিলাম। ওনারা তখন আসে, এবং যেটা যখন আসি তখন আবার বলেছিল, আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে, যে আবার আসতে দিচ্ছিল না, বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না, কারণ সেনাবাহিনীরা একদম উদ্র করে যায় নাই। কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন। ওখানে আবার তারা 4 রাউন্ড ফায়ার ওপেন করেছিল, আমরা আবার দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, তারপর আর তারা ফায়ার করেনি। আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি। এবং আমি তোমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওই সময় এমপি গোলাম রেজা আমাকে বলেছিল, দেশের বৃহত্তর স্বার্থে জাহান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন, অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে শেষ করেন না, কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ভেতরে এখনো অনেক অফিসার অনেক ফ্যামিলি আছে। এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার অন্যদিকে মন নেয়। এটা আমি ধরে নিচ্ছি পজিটিভ ওয়েতেই বলেছিলেন। কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল, সবাইকে তখন বের হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি, যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর দিকে আমার ছিলেন মনে করে মাত্র দিয়ে, বাট আমি যে কথাগুলো বলেছি সবাই কথা ছেলের সাহায্যের কথা বলেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি উত্তর দেন আমি খুবই খুশি হব, এবং বাকিরা বলবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লেফটেন্যান্ট কর্নেল সাহেব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার পয়েন্ট বলার আগে তখন আমরা অনেকগুলি প্রশ্ন শুনেছি। আমাদের যে আগের বক্তারা অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর শোনার পরে আমি আমার প্রশ্ন করব। আমি বাকি সকল অফিসারদেরকে বলছি, প্লিজ আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন। পয়েন্ট বললে খালি পয়েন্ট হয় না, কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে। তো আমাদেরকে ওই প্রশ্নের উত্তর করে দেন মাননীয় প্রধানমন্ত্রী। একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী ডিক্লেয়ার ব্যাপারে এটা যে ডিক্লেয়ার করা হয়নি এটা কিন্তু ঠিক না। ঘটনা যখনই খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাকে আমার সামরিক উপদেষ্টা ফোন করে জানানো যে এই অবস্থা, তাকে আর্মি কল করা হচ্ছে। আমি জেনারেল মোহাম্মদের সাথে কথা বললাম, উনি ওকে ফোন করলেন, আমরা ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাবো। সঙ্গে সঙ্গে এই কথাও বললাম যে সেনাবাহিনী আসতে কত সময় লাগবে, যদি বেশি সময় লাগে তাহলে ইমিডিয়েটলি বিমান বাহিনীকে বলো হেলিকপ্টার উড়ান, যাতে ওরা ভয় পায় এবং আর কোনো অঘটন না ঘটায়। কাজে আমরা যে শুধু রাজনৈতিকভাবে করছি কথাটা কিন্তু ঠিক না।
আর একক রাজনৈতিকভাবে হয় না। সেখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে, সামরিক বাহিনী সংসারে, এবং সেখানে সেনাবাহিনী পৌঁছাতেও তো সময় লেগেছে, প্রায় 12টার দিকে, 12টা দিকে কিন্তু ওখানে পৌঁছায়। এবং সেনাবাহিনীর বিডিআরের গুলিতে কিন্তু একটা সৈনিক মারাও যায়, এটাও আপনাদের জানা উচিত। 2 জন আহত হয়, একজনের মাথায় গুলি, এখনো খুব খারাপ অবস্থা। যদি সেনাবাহিনী উদ্ধারে যায় নাই, এ কথা কিন্তু ঠিক না। আপনাদের উদ্ধার করতে যে একজন মারাও গেছে, এটাও আপনাদের মনে রাখবেন। বিমান বাহিনীর কল করা হয় এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি। সেখানে কিন্তু 3 বাহিনী প্রধান তাদের সঙ্গে আলাপ আলোচনা করিয়ে নিয়েছি, যাতে এই কথাগুলি যারা বলছে এটা একদম বিভ্রান্তি হলাম। এবং আজকে বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা একসঙ্গে গেছে, পাশাপাশি আমরা রাজনৈতিক প্রক্রিয়া চালিয়েছি, একটা আর একটা পরিপূরক হিসেবে কাজ করেছে। কারণ ওখানে যদি সেনাবাহিনী উপস্থিতি না থাকতো, তাহলে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়া যেটুকু করছে ওটাও কিন্তু কার্যকর হতো না। ওরা এত তাদের সামনা করতো না, বা ওদের যত সৈন্যের কথা বলতো না, যত গোলাবারু, এত তাদের ওরা আরো ক্যাজুয়ালিটি হতো, আরো মানুষ মারা যেত। কাজে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু আমরা কাজ করেছি। এই যে একটা ভুল বুঝাবুঝি এবং কারা এটা ছড়াচ্ছে এটা আমি জানি না, এটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তি হয়েছে। পালানোর কথা আপনারা জানেন, আমি যেটা পরে খবর পেয়েছি, 5 নম্বর গেটটা নাকি একেবারে উন্মুক্ত ছিল, এবং ওখানে আপনাদের পরে দেখবেন যে কাপড় চোপড় ফেলে গেছে, অনেকেই ওখান থেকে ভেঙে গেছে, গুলির শব্দ শোনার সাথে সাথে অনেকে চলে যাচ্ছে। আর মিছিলের কথা, আমাদের বাড়ির তরফ থেকে কিন্তু কোনো মিছিল হয় না, এটা বাস্তব। এবং যখনই আমি মিছিলের কথা সঙ্গে পুলিশকে বলছি যে দেখি আপনারা কেন লোক গেটের কাছে আসতে দিচ্ছেন, সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্যবস্থা হচ্ছে। এবং কারা মিছিল করেছে আমি আপনাদের অনুরোধ করবো, ওগুলি তো টেলিভিশনের ছবি এসেছে, আপনার নিজেরা তো দেখেন না তারা কারা, আপনারা নিজেরাই দেখেন, তাহলে আপনাদের